আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আজকের ব্লগে যা যা থাকছে শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফিয়ার এসেছে সেটা দেখাচ্ছি, একটু সেলাই করছি সেটা এবং গরুর গোশত অনেকগুলো রান্না করে সেটাও রেখে দিচ্ছি ফ্রিজে। এসবই থাকছে আজকের ভিডিওতে। আমরা মেয়েরা বা মহিলারা যে যার অবস্থান থেকেই চাচ্ছি যে কিছু না কিছু করতে, কারণ সংসারের টানাপোড়েন, সংসারের সচ্ছলতা বৃদ্ধি করা এবং নিজের হাত খরচও একটুখানি নিজের মতো করে আয় করে সেটা রাখা। আরেকটা হচ্ছে যতই সচ্ছলতা থাকুক না কেন, অনেক সময় আমরা চাই অবসর সময়টা নিজের মতো করে করি, এইসব কাজে ব্যস্ত থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইসব চিন্তা করে অনেক সময় আমরা এই টুকিটাকি করার চেষ্টা করি। তো আজকের যে ঘিটি দেখাচ্ছি দানাদার ঘি, অনেক দিন থেকে আমি ইউজ করছি, পুরো এক কোটা এসেছিল। তো এই দানাদার ঘিটি এসেছে একজন বোন, ও ও ইয়াং এখনও, চাচ্ছে যে ও কিছু একটা করতে, ওর বাবার খামার আছে, গরুর খামার। তো উনি এই ঘি নিজে হাতে তৈরি করেন, নিজে অনেক সুন্দর দক্ষ, ভালো করে করতে পারেন। তো উনি চাচ্ছেন এই ঘি দিয়ে নিজের মতো করে একটা বিজনেস করা। সেটা যেহেতু একা ছোট মানুষ বুঝতেছেন না, আবার সময় সাপেক্ষের ব্যাপার, পেজ চালানো, সেটা আবার মানে করা, সব কিছু মেনটেন করা ওনার দ্বারা সম্ভব হচ্ছিল না। সেই জন্য আমার সহযোগিতা চাচ্ছে, কিন্তু অনেক দিন হলো এই সহযোগিতা করার জন্য বলছে, কিন্তু আমিও আসলে ব্যস্ততার কারণে ওনাকে এই ছোট্ট সহযোগিতা করতে পারছি না। তো আজকে ভাবলাম আপনাদের মাধ্যমে আসলে চেষ্টা করে দেখি, কিছু না কিছু হয়তো হয়ে যেতে পারে। নিয়ত যদি আমাদের সঠিক থাকে, ভালো থাকে, আল্লাহই সাহায্য করবেন। তো এই বোনটি চাচ্ছেন যে ওনার মাধ্যমে আমি ওনার থেকে ঘি এনে বিক্রি করি আপনাদের মাঝে। তো ওনাকে বললাম, "আপনি পেজ খুলে আপনি করেন।" উনি বলল, "আমার অত বেশি এইসব নিয়ে নলেজ নেই। আপনি আমার থেকে নিয়ে সবাইকে দেন। আমি ভালো করে তৈরি করি। আপনি ১ম এ খেয়ে দেখেন।" আসলে খেয়ে দেখেছি, অনেক ভালো দানাদার আর সুঘ্রাণ। মানে হয় না, আমরা দোকান থেকে বিভিন্ন বড়, বড় কোম্পানি থেকে আনি, সেগুলি তেমন একটা ঘ্রাণ হয় না। তেলের মতো একদম মানে হয়ে যায়। আর এগুলিতে এত সুন্দর একটা ঘ্রাণ, আমি পাউরুটি দিই, শুধু ঘি দিয়ে ভেজে খাই। আমার কাছে কেন যেন এটাই একদম স্পেশাল একটা খাবার হয়ে যায়। তো সেটা উনি বলাতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ঘি কিনেন আমার থেকে নিতে পারেন, এই বোনের মানে এই বোনকে সহযোগিতা করার উপলক্ষে আর কি। তো উনি কে বা কী সেটা আসলে বলার কোনো প্রয়োজন উনি মনে করছেন না। উনি বলল, "আপনি সেল করেন আমার থেকে নিয়ে, আর উনার যে প্রাপ্যটা, উনার যে পারিশ্রমিক, আবার হচ্ছে এখানে যে ইনভেস্টটা ঢুকবেন সেটা ওনাকে দিলেই হবে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে একজন বোনকে সহযোগিতার উদ্দেশ্যে ঘি নিতে পারেন। এই ঘিটা সত্যিই অনেক ভালো, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। বিভিন্ন কোয়ান্টিটিতে পাবেন, 1/2 লিটার, 250 গ্রাম, 1 লিটার, যেভাবে আপনারা চান। আমি সময় একটু দিতে হবে, সেভাবে ওনাকে বলবো, উনি রেডি করে দিবেন। তো আশা করি আমার আজকের এই ঘিয়ের আপনাদের ভালো লাগবে, আপনারা নিতে পারবেন। আমরা প্রত্যেকটা নারী একজন একজনকে সহযোগিতা করতে পারি। সেটা বড় বড় কোম্পানিদেরকে না করে আমরা ছোট ছোট কোম্পানিদেরকে সহযোগিতা করলে একজন ছোট কোম্পানি অনেক বড় হতে পারবে, এটা আমাদের একটুখানি সহযোগিতার কারণে। যাই হোক, সকালবেলার নাস্তা একটু স্পেশাল করে নিয়েছি। বাসায় কেউ নেই, কেউ পরীক্ষা দিতে গেছে, কেউ অফিসে গেছে, এইভাবে আর কি। তো নিজের মতো করে আজকে একটু ঘিয়ে ভাজা পাউরুটি নিয়ে এসেছি, আর 1 কাপ কড়া করে নিজের মতো করে স্বাদ করে চা বানিয়ে এনেছি, আর একটা ডিম পোস্ট দেখতে পাচ্ছেন। তো নিজেকে আসলে মাঝে মধ্যে এরকম স্পেশাল বোধ করা আমি মনে করি উচিত। অল্প একটু সময় নিজেকে একটু সময় দিয়ে স্পেশাল বোধ করার মাঝে যে কী আনন্দ, সেটা আসলে নিজেরা একটু করলেই বোঝা যায়। এইভাবে সেভাবে আমরা তো সারাক্ষণ যে কোনো কিছু খেতেই পারি। তো এইভাবে একটু স্পেশাল করলে আসলেই মনের একটা আনন্দ লাগে। যাই হোক, আজকে আমি একটু দেখাবো আমার অনেক দিন হয়েছে চেয়ারের কাভার করব একটুখানি করে রেখে দিয়েছি, মানে মাপজোপ নিয়ে। সেটা আর করা হচ্ছে না, আসলে অলসতা। একেক সময় মনকে জোর করেও পারি না কোনো কাজ করাতে, আবার একেক সময় অনেক শত কষ্ট, অনেক ব্যস্ততার মাঝেও হয়ে যায়। এটাই আমাদের জীবন মনে হয়।
আজকে দেখাবো আমি আমার চেয়ারের কাভার কিভাবে তৈরি করছি সেটাই। আর একটা ছোট্ট পিয়ার এসেছে, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। গত কিছুদিন আগে আমার কাছে এই পিয়ারটা এসেছে। কয়েকদিন আগেই পাঠিয়েছেন বোনটি ওনার এই ছোট্ট বিজনেসটাকে গ্রো করার আমার কাছে সহযোগিতা। তো সেজন্য এই জিনিসগুলি পাঠিয়েছে, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নোম কিচেন থেকে আমার জন্য এই মশলাগুলি পাঠিয়েছে। এখানে হচ্ছে এটা মেবি চাউলের গুঁড়া, তারপরে হলো এটা হচ্ছে মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে হলুদ, আর এখানে হচ্ছে এটা মিক্স মশলা, যেটা যে কোনো রান্নাতেই ইউজ করা যাবে, মিক্স মশলা। আর এটা হচ্ছে মেজবানি মশলা। এই দুইটা মশলাই কিন্তু স্পেশাল চিটংয়ের যারা থাকেন, চিটংয়ের মেজবানি মশলাটা কিন্তু অনেক বেশি বিখ্যাত, মেজবানি মাংসটা আর কি। তো ওইটার জন্য যে মশলাটা দরকার হয় সেটা হচ্ছে মেজবানি মশলা। তো এই মেজবানি স্পেশাল মশলাটা যদি রান্নার আগ দিয়ে, মানে এই মেজবানি মশলাটা যে কোনো গরু গোস্ত মুরগি গোস্ত রান্নার পরে, গরু গোস্তই বিশেষ করে রান্না শেষ হয়ে আসছে আর ধরেন 10 মিনিট বাকি আছে রান্না, সেই সময় কেজি 1 কেজি ভেদে 1 চামচ করে দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু মেজবানির যে স্বাদ ঘ্রাণ আছে সেটা পাওয়া যায় আর কি। আর এটা তো মিক্স মশলা, এটা যে কোনো রান্নাতেই দেওয়া যাবে। তো উনি যেভাবে আসলে করেছেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ওনার ভিডিওগুলোতে। এটা হচ্ছে চাউলের গুঁড়া, এই যে চাউলের গুঁড়া। যেহেতু সামনে কোরবান আসতেছে, কোরবান উপলক্ষে আমরা এই ধরনের মশলাগুলি আমাদের সবার দরকার হয়। ঘরোয়া একদম হোমমেড ঘরোয়া যে মশলাগুলি সেগুলি কিন্তু স্বাস্থ্যসম্মত। অনেক সময় পাথর থাকে, তেলাপোকার ওই যে মরা ফাঁটা থাকে এইসব মশলাগুলোতে, যখন আস্ত থাকে, যখন শুকানো হয়, তখন যখন ঘরোয়া পদ্ধতিতে এগুলিকে বেছে পরিষ্কার করে ধুয়ে এটাকে শুকিয়ে চূড়ানো হয়, তখন কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং স্বাদটাও, গুণগত মানটাও ঠিক থাকে, স্বাদটাও ঠিক থাকে। তো সেই ব্যাপারে আমি বলবো বড় বড় কোম্পানিগুলি কিন্তু এই ধরনের একটু সুন্দর করে পরিষ্কার করা, ক্লিন করা, সেটাকে দেখা, এরকম তাদের সুযোগ থাকে না। তাদের মনকে মন এগুলি চূড়াতে হয়, যার কারণে ওরা মানে যেভাবে সেভাবে করে ফেলে মশলাগুলি। আর যেগুলো ঘরোয়া পদ্ধতিতে করা হয়, ছোটোখাটো ব্যবসায়ী, তাদেরকে আমরা একদিকে সহযোগিতা করা, আর এই ছোটোখাটো ব্যবসায়ীরা কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখে শুনে সুন্দর করে তারা তাদের ব্যবসাটা ভালো হওয়ার জন্য চেষ্টা করে, যে সুন্দরভাবে যেভাবে স্বাস্থ্যসম্মত হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক থাকে, গুণগত মান ঠিক থাকে, সেভাবে সব কিছু বজায় রেখে তারা তাদের এই মশলা বা এই ধরনের জিনিসগুলি তৈরি করেন। তো এইগুলি হোমমেড, অনেক কষ্ট করে উনি করেছেন, আমার জন্য পাঠিয়েছেন। আপনারা যারা এই ধরনের মশলাগুলি খুঁজছেন, আপনারা কিনে খেয়ে নিতে পারেন। ওনার যেহেতু নতুন পেজ, নিশ্চয়ই কমে পাবেন, প্রাইসটাও কমে পাবেন ইনশাল্লাহ। আর আমার পেজ থেকে আমার চ্যানেল থেকে দেখে অর্ডার করছেন বললে উনি নিশ্চয়ই এটাতে ডিসকাউন্ট করে দিবে। তো আশা করি আপনারা ওনার পেজ থেকে, নুম পেজ নাম সার্চ দিলে পেয়ে যাবেন, নুম পেজ থেকে অর্ডার করলে ডিসকাউন্ট পাবেন। আর এক কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত আপনার এই হলুদ মরিচগুলি পাবেন। যেহেতু সামনের কোরবান আসতেছে, আপনি কষ্ট করে না করে, উনি কষ্ট করতেছে, ওনার থেকে নিয়ে নেন। আপনি কষ্ট করে কিনে আস্তটাকে এনে পরিষ্কার করে আবার ছুঁড়াতে গেলে অনেক সময় কষ্ট লাগে, তার চেয়ে উনি তো বসে আছেন, হয়তো 10 টাকা না হয় 20 টাকা বেশি যাবে, সেটা আপনি যে আরামটা পাচ্ছেন সেটার কাভার হয়ে যাবে। তো আশা করি এই প্রোডাক্টগুলি আপনারা এই নোম কিচেন থেকে নিতে পারেন। তো আমার সামনের যে কোরবানি ঈদ আসতেছে, সেটার জন্য আমার অনেক বড় উপকার হয়ে গেল। তো আমি রান্নাতে দেখিয়ে দিচ্ছি আজকের রান্না আজকের গরু গোশততে এগুলি দিয়ে আমি রান্নাটা করব। তো গরু গোশতে আমি এগুলি দিব। আর আমি আজকে গরু গোশত কষিয়ে রাখছি, যেদিন আমি আবার বক্স থেকে নামিয়ে মানে একটু গরম করব, তখন এই মেজবানি মশলাটা দিয়ে একটু রান্না করে খাবো ইনশাল্লাহ। তো সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে এগুলি দিয়ে আমি রান্না করছি। গত 2 দিন থেকে ফ্রিজগুলি, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার এগুলি মানে ধুয়ে পরিষ্কার করছি। আজকে ফাইনালি শেষ হলো ডিপ ফ্রিজটা পরিষ্কার করা। পরিষ্কার করে যে জিনিসগুলি মানে ছিল, বাড়তি ছিল, সেগুলি কিছু ফেলে দিয়েছি, কিছু গুছিয়ে নিয়েছি, কিছু রান্না করে ফেলছি। তো গত আসলে 2-3 বারই বেশি বেশি করে গোস্ত কিনে আনা হয়েছে, আমার ভাই আসা উপলক্ষে, আমার ছেলে আসা উপলক্ষে, আবার আমার বাসুররা এসেছিলেন ওই উপলক্ষে, সব মিলিয়ে আর কি।
তো আসলে যতটুকু রান্না করেছি আর বাকিগুলো রয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু বেশি করে রান্না করে রেখে দিই বক্সে, তাহলে বের করে খেতে আর বেশি একটা সময় লাগবে না। তো একসাথে এখানে অনেকগুলো গোশত বসিয়ে দিচ্ছি। আর ওই যে নোম কিচেনের যে মশলাগুলি এসেছে আজকে সেগুলি দিয়েই রান্না করছি। হলুদ, মরিচ, তারপর ওনার যে মানে মিক্স মশলা সেটা দিয়ে রান্না করছি। আর লাস্টে আমি মেজবানি মশলা দিয়ে যেদিন একবার ফাইনালি রান্না করে খাবো সেদিন দিয়ে ওইটাকে রান্না করে খাবো। এইভাবে আমি প্ল্যান করছি। এই যে নোম কিচেনের মশলাগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো আশা করি আপনারা এই যে ছোট, ছোট ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন ওনাদের মাধ্যম থেকে নিয়ে আর কি। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব নোম কিচেন যেই পেজটি ওটার। আর আপনারা তো সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। সরিষার তেল দিয়েছি কিন্তু একটু সয়াবিন তেলও দিব, সরিষার তেলটা একটু কম আছে। আর যেদিন রান্না মানে ফাইনালি একটু বের করে করবো সেদিন আমি একটু পেঁয়াজ ভেজে একটু তারপরে মানে ভাগার টাইপের আর কি, তারপরে গোস্তগুলি ঢেলে দিই। তো ওইভাবে খেতে ভালো লাগে। তো এটা হতে থাকুক। আর পাশে একটু ওই যে বট ছিল কোরবানির মানে একদম নিচে পড়ে গেছে, যার কারণে আর টেরই পাইনি। তো আজকে ওগুলি বের করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ধুয়ে আর কি ঠিকঠাক করে নিয়েছি। এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে একটু ভালো করে সব মশলাপাতি দিয়ে দিব, দিয়ে তারপরে রান্নাটা করব। মানে ভুনা করব আর কি, একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ভরটা না হলে একদম কালো কালো না হলে খেতে ভালো লাগে না। আদা রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু বেশি দিয়েছি একটু গন্ধ টন্ধ চলে যাওয়ার জন্য। আর হচ্ছে এখানে গুঁড়ো মরিচ, ওই যে নোম কিচেনের লাল টকটকে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ওই যে মিক্স মশলাটা দিয়েছি। এখানে আমি আমার ঘরের তৈরি একটু গরম মশলাটাও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটু জিরা ধনিয়া পাউডারও একটু দিয়েছিলাম। যেহেতু ভট এটাতে একটু মশলা না দিলে বেশি না হলে ভালো লাগবে না, গন্ধ লাগবে এই ভয়ে ভয়ে দেওয়া হয়েছে। যাই হোক সব কিছু দিয়ে একটু আপনারা খেয়াল করেছেন লবণ দিইনি, লবণটা একটু পরেই দিব, আমি ভুলে গিয়েছিলাম, পরে চেক করে দিয়েছি। তো একটু মানে ঢাকনা দিয়ে আগুন কমিয়ে রান্নাটা করে নিচ্ছি। পাশাপাশি আমি চলে এসেছি ওই যে এই কাবারগুলি সেলাইয়ের জন্য আমি গত কিছুদিন থেকে মনকে শক্ত করে নিয়েছি, এইবারে আমি শেষ করবই করব। এখানে কাবারের জন্য ভিতরে পাতলা ফোম শিট দিয়েছি, উপরে এক পার্ট নিচে এক পার্ট দিয়েছি। চেয়ারের নিচের কাবারগুলি সেলাই হয়েছে 6টা চেয়ারের কাবার। এভাবে বুতাম দিব, এভাবে আমি আমার মতো করে প্ল্যান করে করছি আর কি। আসলে এখানে নির্ধারিত কোনো কিছু না। তো চেয়ারের উপরের অংশে পিছনে একটা পার্ট লাগে, মানে সামনে একটা পার্ট লাগে, তো 2টা পার্ট দিব। এজন্য আমি সামনের দিকটা হচ্ছে একটু ছোটো সাইজ হচ্ছে আর পিছনেরটা একটু বড় সাইজ হবে। আমি মাপ দিয়ে কাপড়গুলি কেটে নিয়েছি আর ভিতরে একটা ফোম শিট দিয়েছি। মোট 3টা পার্ট হয়েছে আর কি। এখন এগুলিকে বাঁধার জন্য, সেলাই শেষ, বাঁধার জন্য একটু ফিতা দিতে হবে। তবে একসাথে সেলাই যখন করছিলাম মানে কাপড়ের সাথে কাপড় আটকাচ্ছিলাম তখন দিয়ে দিলেও হতো, কিন্তু ওই যে বুলে হয়নি। আর এখন আমি আবার এগুলিকে দাগ দিয়ে ছোট ছোট করে খুলে ফিতাটাকে ঢুকিয়ে আবার সেলাই করে দিব। আর উপরে একটা সাপ সেলাই হবে, তাহলে মজবুত হবে। তো সাপ সেলাই যখন করব তখন এই ছিদ্রটা একসাথে সেলাই হয়ে যাবে আর কি, মানে ফিতা ঢুকানোর জন্য। তো আমি 3 দিকেই মানে এক পাশে 3 দিকেই ফিতা দিব, মানে একটা পার্টে 6টা ফিতা লাগবে আর কি। তো এইভাবে দাগ দিয়ে নিয়েছি, সবগুলোতে এখন দাগ দিয়ে দিচ্ছি। আর 2টা পার্ট তো আমাকে মোট 9টা এক একটা চেয়ারের 3টা পার্ট করে 6টা চেয়ারের 9টা পার্ট করা লেগেছে। 3 6 18টা লেগেছে। তো এগুলি করতে আসলে একটু মানে বিরক্তির কারণ, বেশি হয়ে গেলে আসলে মনকে জোর করে করাতে হয়। তো সেই হিসেবে করছি। আর হচ্ছে ফিতা লাগাতে হবে, আর এগুলিকে ধুয়ে আয়রন করলে তারপরে শেষ হবে। আর দেখতে পাচ্ছেন আমি একটা পার্টে সাদা দিয়েছি, কারণ 2টা পার্ট অনেক সময় একটা পার্ট ভালো না লাগলে আর বোরিংনেস আসলে তখন আমি আরেকটা পার্ট যেন ঘুরিয়ে দিতে পারি। সেম নিচে বসার যে ইয়েটা কাভারটা দিয়েছি সেটাতেও আমি একটু ক্রিম কালারের, আমার পুরনো এই কাপড়গুলি সবগুলিই পুরনো, আগের ছিল টুকরা টাকরা, সেগুলিকে মিলিয়ে ঝিলিয়ে করেছে। আর যে চেক প্রিন্টটা এটা হচ্ছে মানে মনে হয় 60 টাকা করে গজ কিনেছিলাম আরও আগে, সেটাকেই দিয়েছিলাম আর কি। তো যাই হোক আমার কাছে এটা এই মানে বিস্কিট কালারের এই চেকটা ভালো লেগেছে, হালকা কালার মনে হয়েছে, এই জন্য এটাই বেছে নিয়েছি চেয়ারের কাভারের জন্য।
আর সাদা তো আছেই, চাইলে সাদাটাও আমি এপিট ওপিট করে দিতে পারি। আর এই যে ফোম শিটগুলো আমি ২টা কাপড়কে দুই পাশে রেখে ফোমটা উপরে দিয়ে তারপরে এইভাবে সেলাই করে নিয়েছি। ভিতরে উল্টিয়ে নেওয়ার পরে ফোমটা ভিতরে চলে গেছে আর একটা পার্ট উপরে চলে আসছে, ২টা পার্ট আর কি। তো এইভাবেই সেলাই করে নিয়েছি, যারা সেলাই করেন তারা বুঝবেন আর কি। এরই ভিতরে আমার রান্নাটাও শেষ হয়েছে আর ছেলেরাও এসেছে। রান্না বলতে কষানো হয়েছে, এখনও ফাইনালি 100% রান্না হয়নি। কষানো অবস্থার গরু গোশত খেতে আমার ভাই, বড় ভাই খুবই পছন্দ করতেন। আগে যখন আমরা গ্রামে ছিলাম, ছোট ছিলাম, মানে গরু গোশত কষানো হলে আমার ভাই চুলার ধারে চলে যেতেন আম্মার পাশে কষানো একটু গোশত খাওয়ার জন্য। আমার আম্মাও আমার ভাইকে অনেক ভালোবাসতেন, একদম যেভাবে বলতেন সেভাবে দিয়ে দিতেন। তো সেই কথাগুলি মনে পড়ে আসলে। তো যাই হোক, ছেলেদেরকে রুটি দিয়ে, ওরা স্কুল কলেজ থেকে এসেছিলো, তো ওদেরকে রুটি দিয়ে একটু গরু গোশত দিয়ে দিয়েছি। আর বাকি কাজটা করার জন্য বসেছি, কারণ আর বেশি কাজ নেই। একটু উপরের চাপ সেলাইটা দিব, এই ফিতাগুলি ঢুকিয়ে, এটাই ছিল আর কাজ আর কি। তো ৬টা ১২টা ১২টাতেই এভাবে চাপ সেলাই দিয়ে ফিতা ঢুকিয়ে সেলাই করে নেব আর কি। তো আজকের এই প্রজেক্টটা শেষ হবে চেয়ারের কাভারের। অনেক দিন থেকে আসলে মানে চেয়ারের যে কাভার লাগানো আছে সেগুলি ময়লা হয়ে যাচ্ছে। এক্সট্রা যদি কাভার দেওয়া হয় তাহলে ওগুলির উপর একটু চাপ কম থাকে, ওগুলি পরিষ্কার থাকবে, মানে যেগুলি একদম ফিক্সড কাপড় লাগানো আছে সেগুলির কথা বলছি। তো এগুলি তো ধোয়া যাবে, এর জন্য একটু চেষ্টা করে আর কি পরিষ্কার রাখা, ঘরকে সুন্দর রাখা, নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখা। আমরা প্রত্যেকটা নারীই চাই, তবে এর ভিতরে কিছু কিছু একটু ব্যতিক্রম আছে, হলে হোক না হলে নাই, সংসারটা যেভাবেই থাকুক। নিজের সাজগোজ নিয়ে অনেকে ব্যস্ত থাকেন, ঘর যেভাবেই থাকুক থাকুক, এরকমও আছে। সবাই সমান না, এক একজন এক এক থিওরি নিয়ে থাকেন, আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন। এই যে ফিতা লাগানোর পরে এখানে 9টা আছে, না 12টা আছে, আর হচ্ছে বসার যেগুলি সেগুলি একটু উঠিয়ে নিচ্ছি, এগুলিকে ধুতে দিব, ধুয়ে আয়রন করলে তারপরে সেট হবে আর কি। এই যে এগুলি হচ্ছে বসার সিটের যে অংশটা, এগুলিতে বুতাম লাগাতে হবে, টিপ বুতাম অথবা হুক লাগিয়ে দিব, তাহলে আর নড়াচড়া করবে না। তো কেমন হয়েছে আমার এই কাভারগুলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত, মানে ভালো হয়েছে কিনা, আর আমার এই মানে বুদ্ধিটা ঠিক আছে কিনা আর কি মানে আমি যেভাবে করছি এটা ঠিক আছে কিনা আপনার পরামর্শ দিতে পারেন। তো এগুলি একটু ঢুকিয়ে দিই, এগুলি ধোয়া হোক, এটা আর কি। এগুলি হলে বেশি একটা সময় লাগবে না ধুতেও, এগুলি যেহেতু একটু পাতলা কোয়ালিটির কাপড় আর ভিতরে ফোম আছে, শুকাতেও সময় লাগবে না। এরপরে এখন রাত্রিবেলার দৃশ্য দেখাচ্ছি। গরু গোশত ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলিকে বক্সে ঢুকিয়ে রেখে দিব। আজকের যতটুকু, মানে কালকের জন্য একটু যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিগুলি ডিপে রেখে দিব, আবার যখন দরকার হবে আমি নিয়ে রান্না করতে পারবো, এটা আর কি। তো এটা একটা বড় কাজ শেষ হয়েছে। আবার ফ্রিজ তারপরে এগুলি একটু ক্লিন করে নিয়েছি, কোরবান যেহেতু আসতেছে একটু একটু করে এগিয়ে নেওয়া আর কি। আর যেগুলি মানে মশলাপাতি আছে মনে হচ্ছে সেগুলি ঠিকঠাক করে আছে কিনা, কতটুকু লাগবে কতটুকু আছে সব দেখে টেকে রেখেছি। এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এগুলি বট কষিয়ে রেখেছি, আগামী দিন ভেজে খাবো, এই আর কি। কেমন লেগেছে ব্লগটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে যাবেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নতুন যারা এসেছেন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আর কি। তো এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে মানে শক্ত হয়ে গেলে আর নড়াচড়া করলেও পড়বে না। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত দেখার জন্য আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।